আমরা একটু আমি জানি আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার নতুন একটি কৃষি ব্যবস্থা নিয়ে আসছেন, সেদিক থেকে আমাদের একটা ব্যাপক আগ্রহ ছিল জানার। আমরা ইতিমধ্যে অনেক কিছু জেনেছি, কিন্তু আমার এই সাক্ষাৎকারে যারা দেখবেন বা পড়বেন তাদেরকেও আমি এটা একটু বলতে চাচ্ছি যে নয়া কৃষিটা কি বাংলাদেশে ছড়ায় যায়। সেই হিসাবে আমি আপনাকে বলবো যে নয়া কৃষি যে মডেলটা বাস্তবায়নটা কি, আর পরিবেশের ভারসাম্য রক্ষায় নয়া কৃষির ভূমিকা কি হতে পারে। আপনার প্রশ্নের মধ্যে কিন্তু অনেকগুলো দিক আছে, আমি এটা ভাগ করি বলি। ওকে, প্রথমত নয়া কৃষি কিন্তু মডেল না, কারণ নয়া কৃষির কনসেপ্টের মধ্যে মডেল কনসেপ্ট নাই। মডেল মানে আপনি একটা ছাঁচ দিয়ে সব করবেন, এটা নয়া কৃষি না। এটাকে আমরা নয়া কৃষি এটা প্রথমত একটা অত্যন্ত পাওয়ারফুল, যদি আমি বলি এভাবে বলবো যে একটা স্পিরিচুয়াল ফিলোসফিক্যাল মুভমেন্ট। এটা হচ্ছে প্রকৃতির সঙ্গে আমাদের সম্বন্ধের যে চরিত্র, এই চরিত্রকে আমরা বদলাতে চাই। আমি জগতে করে দেখেন, ওয়েস্টার্ন সিভিলাইজেশনটা গড়ে উঠেছে দেকার্তের পর থেকে, ফলে যেখানে বস্তু এবং চেতনার যে পার্থক্য, আমরা এই পার্থক্যকে কোশ্চেন করি, আর সেটাই আমরা প্রয়োগ করছি একটা বৈজ্ঞানিক ধারণা আকারে, যে প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্কের যে ধরন, আপনি যেমন করে প্রকৃতির সঙ্গে সম্পর্কিত হন, তার মধ্যেই আপনার চেতনারও একটা অভিক্ষেপ আছে। মানে আপনি কি এটা বুঝবো আমি কী করে, প্রকৃতির সঙ্গে আপনার সম্বন্ধ কেমন, ঠিক আছে না? আপনি যদি প্রকৃতি ধ্বংস করেন, এই যে আমরা যে কারখানায় দেখলাম, প্রকৃতি ধ্বংস করেন, তাহলে এটা আপনার চেতনার মধ্যে প্রবলেম, ঠিক আছে না? যে আপনি মনে করেন যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটাই পজিটিভ এবং প্রকৃতির উপর নিয়ন্ত্রণ করা, প্রকৃতির উপর মানুষের আধিপত্য কায়েম করাই সভ্যতার লক্ষণ। ফলে নয়া কৃষি এর সম্পূর্ণ বিপরীত। কিন্তু নয়া কৃষি দেখায় যে সে যেভাবে কৃষি কাজ করে, বনের চর্চা করে, প্রকৃতি সুরক্ষা করে, পরিবেশ সুরক্ষা করে, এই সমস্ত কিছুর মধ্যে তার একটা গভীর একটা চিন্তা কাজ করে। সেই চিন্তাটা মানুষের মধ্যে যে আমিটা আছে, একটা কর্তা আছে, আমি যেমন আমি বলি, আমি আধ্যাত্মিকতা শব্দটা এখানে অ্যাভয়েড করছি, এই আমিরও একটা যত্ন লাগে। যদি আমরা বড় ধরনের কোনো সভ্যতা করতে চাই, তাহলে আপনার আমির যত্ন, এটাকে আমরা বলি আধ্যাত্মিকতা। সাধারণত অনেকে বলে আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি, আমরা এভাবে চিন্তা করি না। বলছি আপনি আপনার আমিটাকে, যে আমিটা কথা বলছি এখন, আমার যে চিন্তাধারা, আমার যে পোশাক পরিচ্ছদ, আমার যে খাবারের পদ্ধতি, আজকে আমরা এখানে বসে এই যে ইন্টারভিউ নিচ্ছি, এই সমস্ত কিছুর মধ্যে কিন্তু আমার ভিতরে যে আমিটা, এটা কিন্তু প্রকাশিত হচ্ছে। লোক কিন্তু চিনতে পারছে এই লোকটা ভিন্ন রকম, আপনাকে চিনতে পারছে। আমরা বসে যন্ত্রপাতি নিয়ে চা খেতে গেছে, বসে পড়ছি, আবার সামনে আছে, এই দেখেন, এটাকে বলে বর্তমান হওয়া। আমার ভিতরে যে আমিটা আছে, আপনাদের যে আমি, ও কিন্তু বর্তমান হচ্ছে, বর্তমান সে দৃশ্যমান হয়ে উঠছে। ঠিক তেমনি নয়া কৃষিও আমার ভিতরকার যে আমিটা প্রকৃতির সঙ্গে সম্বন্ধযুক্ত, একদম গ্রহ নক্ষত্রের সঙ্গে সম্বন্ধযুক্ত, সেও কিন্তু বর্তমান হয়। এখন যেমন আমি আপনাকে ছোট উদাহরণ দিই, বর্তমান হওয়া বলতে কী বোঝায়। আপনি কোনো এমন কিছু করবেন না যাতে প্রাণের ক্ষতি হয়, যেটা দৃশ্যমান প্রাণ বা অদৃশ্য ম্যাটার করেন। আপনি যতক্ষণ পর্যন্ত সজ্ঞান, আপনি তার ক্ষতি করবেন না। ফলে নয়া কৃষিতে বিষ নিষিদ্ধ, প্রথম কোনো প্রকার বিষ ব্যবহার, এমনকি অর্গ্যানিক বিষ ব্যবহার করি। তা আমরা কী করে উৎপাদন আমাদের বাড়ে, কেন আমরা তো ভালো করি এই কারণে, আপনি যদি এই বনের দিকে তাকান, এই সৃষ্টির রহস্যের দিকে তাকান, আপনি দেখবেন যে আল্লাহ তো আপনাকে হাতে বিষ দিয়ে, সার দিয়ে পাঠানোর দুনিয়াতে পাঠাতে নেই, তাহলে এত সুন্দর সুন্দর বন তৈরি হয়ে যাবে। আর যখন ইন্ডাস্ট্রি করেন, এই যে ঢাকা শহরে যেটা জঙ্গল লাগে, এটা ইটের জঙ্গল, তাহলে এমনি কী করে এত বড় সৃষ্টি হতে পারে? তো নয়া কৃষি দাবি করে যে যেহেতু আপনি আসলে এই প্রকৃতির সঙ্গে সম্বন্ধকে গুরুত্ব দিচ্ছেন না, আপনি আসলে ঈমানও হারিয়ে ফেলছেন। একটা লোক যখন বিষ দেয় জমিতে বা সার ব্যবহার করে, সে কাকে বিশ্বাস করে? মুখে যত সে আল্লাহ করে, সে কাকে বিশ্বাস করলো? কোম্পানিকে। তাহলে ও আল্লাহর জায়গায় কোম্পানি বসে দিল। তার মানে এই যখন বসায়, তখনই তো ইসলাম বলে তার উপর লানত আসে।
কথা পরিষ্কার না? মুখে সে আল্লাহ আল্লাহ করতেছে সারাক্ষণে, বিরাট বিরাট তার ধর্মের কথা ওয়াজ করতে করতে পাগল হয়ে গেছে, কিন্তু জমি দিকে সে বিষ দেয়। সে একবারও চিন্তা করে না ওই যে বিষ দিচ্ছে এতে কিন্তু যেই প্রাণী আমি দেখি সে তো মারা যাই, যাকে আমি দেখি না, যে 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 আমার কাছে লুক্কায়িত যে প্রসেসটা, প্রক্রিয়াটা আমার আড়াল রয়ে গেছে, এটাকে ধ্বংস করে। তাহলে এই লোকটা যদি সত্যিকার অর্থে বিশ্বাসী হয় বা আত্মসমর্পণকারী হয়, আবার ইসলাম শব্দটা আত্মসমর্পণ হয়, তো তার মানে বুঝে সে রোজ হাসরে বিশ্বাস করে না। কারণ ওকে তো জিজ্ঞাসা করবে, ওই যে প্রাণীটাকে আপনি হত্যা করলেন ও তো জিজ্ঞাসা করবে না যে আমাকে মারলো কি জন্য লোকটা, আমি কি অপরাধ করি। হ্যাঁ, তখন এই বলে আমি করছি, যেহেতু আমার খাদ্য উৎপাদন বাড়াতে হবে, তো আমরা দেখাচ্ছি নয় কৃষিতে খাদ্য উৎপাদন 2.5 থেকে 3 গুণ বেশি। ওকে, ফলে খেয়াল করেন নয় কৃষি এই জন্যে একটা টেকনিক্যাল ব্যাপার না, এটা এসেনশিয়ালি একটা 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 গভীর একটা বলতে পারেন আপনি একটা 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 আধ্যাত্মিক স্পিরিচুয়াল মরমে যে নামই দেন না কেন, এটাই যেখানে আমি আর বস্তুর সঙ্গে, আমি আর জগতের মধ্যে কোনো পার্থক্য নেই। এবার বোঝাতে কথা না? ঠিক এখনও এই যে এই জায়গা আমি আপনার সাথে বসে আছি, আপনি কি পারতেন ধরেন কোনো একজন লোককে এরকম জায়গায় বসে ইন্টারভিউ দেন? আমি কিন্তু এনজয় করছি। কেন করছি? কারণ আমি তো এই মানুষগুলোকে ভালোবাসি, আমি তো ওদের জন্য কাজ করব। ফলে সে কেমন করে কী করে, কীভাবে তার জীবন, তার কষ্টের জীবন, তার ভালো দিকটা, তার মন্দ দিক দুটোই আমার কাছে পরিষ্কার। ফলে এটা হচ্ছে নয় কৃষি। আমি আপনাকে টেকনিক্যাল দিকটা আলোচনা করে লাভ নাই, কারণ টেকনিক্যাল তো নয় কৃষি অত্যন্ত সফিস্টিকেটেড একটা টেকনিক, আপনাকে গিয়ে দেখতে হবে, ইন্টারভিউতে বুঝতে পারবো না। প্রথমত ফিলোসফিক্যাল, সেকেন্ডলি একটা বলি এটা গ্লোবাল মুভমেন্ট। কারণ নয় কৃষি আন্তর্জাতিকভাবে পরিচিত, আমি গেলে নয় কৃষি আমাদের পাবেন না আজের সম্পর্ক। এটি কেন গ্লোবাল মুভমেন্ট? কারণ পৃথিবীতে 3টা বড় মুভমেন্ট আছে, ইকোলজিক্যাল মুভমেন্ট। একটাকে বলা হয় আপনার বায়োডাইনামিক্স, হ্যাঁ, এটাও এক ধরনের একজন জার্মানরা করে, ওটা একদম টোটালি অর্গ্যানিক এবং তারা গ্রহ নক্ষত্রের সঙ্গে যুক্ত। আমি গ্রহ নক্ষত্রের যুক্তটি পরে বুঝে বলছি আপনাকে। আরেকটা আছে আপনার এটাকে বলে পার্মাকালচার, এটা অস্ট্রেলিয়ান, এরা ডিজাইন নিয়ে কাজ করে। মানে যেহেতু ওদের মেলা দীর্ঘ জমি, ওরা তখন চিন্তা করে কোথায় বন রাখলে ভালো, দক্ষিণের দিকে ভালো রাখলে কি ভালো, উত্তর রাখলে ভালো, কোথায় পুকুরটা কাটলে ভালো। ফলে এটা একটা ডিজাইনের মধ্যে। আর 3 নম্বরে নয় কৃষি। নয় কৃষি হলো একটা এমন একটা মুভমেন্ট যেটা বাংলার যে দীর্ঘ ঐতিহ্য, ভক্তির যে দীর্ঘ ধারা, এর ভেতরে ঢোকা। এই জন্য নয় কৃষির সঙ্গে আবার আরেকটা আন্দোলন আছে, এটাকে আমরা বলি নবপ্রাণ আন্দোলন। এটা দুটাই ভাই বোন আমাদের। নবপ্রাণ আন্দোলনটা আমাদের যে আখড়াবাড়ি যেটা কুষ্টিয়াতে, এটা নবপ্রাণ আন্দোলন ফকির লালন সাহেবের ঘর থেকে এটা বেরিয়ে আসে। আচ্ছা, এটা একটু ব্যাখ্যা করলে ভালো হবে যে নবপ্রাণ আন্দোলনটা গড়ে উঠেছে ফকির লালনের তার যে ভাবগত যে আন্দোলন, হ্যাঁ, ওখান থেকে। আধ্যাত্মবাদ শব্দ খুব খারাপ শব্দ, এটা বলেন, আধ্যাত্মবাদের কোনো শব্দ নাই। আমি কিন্তু একবার আধ্যাত্মবাদ কিন্তু ব্যবহার করতে চাচ্ছি না, রুহানিয়াত বলতে পারেন, যেহেতু এটা আলাদা মানে আছে রুহানিয়াত। আমরা কিন্তু আমি এটা বলতে আমার যত্ন, আপনার মধ্যে যে আমিটা আছে ওর যত্ন কেমনি করেন, বাড়িতে যত্ন করতেছেন, এদের কেমনি যত্ন করেন? এই তো খারাপ, এ তো সারাক্ষণ খাই করে, এ তো সারাক্ষণ মানুষের ক্ষতি করে, ওর যত্ন করবেন কেন? ঘরে যত্ন করে যেরকম আমিও যত্ন লাগে। এদেরকে আমি বস্তুবাদী অর্থে কথাটা বলছি, আমি বলে আধ্যাত্মিক আমি মরম বিকাশ বিষয় বলছি, বুঝলে, মরম নাই এটা পড়ে। এই জন্য আমি আপনাকে না, অনেকে মনে করে আমি ডেফিনেটলি আধ্যাত্মবাদ শব্দটাও কিন্তু বাংলা ভাষা না, এটা সংস্কৃত থেকে আসছে। এনিওয়ে, তা কিন্তু গুরুত্বপূর্ণ, মানে আমি আমার ভেতরে যে একটা 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 চেতনা আছে, আমার যেটা কর্তা সত্তা আছে, তার সঙ্গে আমার বাইরের জগতের সম্বন্ধ কী, এটাকে নতুন করে তৈরি করাটা হলো আমার কাজ। সে তৈরি করার ক্ষেত্রে আমি এমন কোনো কাজ করতে চাই না যে কাজে অন্যের ক্ষতি হয়। এই হলো নয় কিছু, খুব সহজভাবে নয়, এটা আর প্রাণীর ক্ষতি হয়। হ্যাঁ, এটা দেখুন জীবের ক্ষেত্রে সত্য, এটা যে কোনো সাধারণ মানুষের ক্ষেত্রে সত্য, বা আমার রাজনীতিরও তাই। আমি এমন কিছু করতে চাই না যাতে অন্যের ক্ষতি হয়। সেখান থেকে আমার কমিউনিটি ধারণা আসে,
গণের ধারণা আসে। গণ মানে কি? সমষ্টি। ফলে আমি এমন কিছু করবো না যেখানে সমষ্টি করতে হয়, এই তো। তো নয় কৃষির একটা রাজনৈতিক দিকও আছে। হ্যাঁ, হ্যাঁ, এবার বলেন। টেকনিক্যাল প্রশ্ন করলে করবো, কিন্তু জন্য আমি বলবো যে আপনি বেশি আসেন না, আমি দেখাবো, বুঝাতে পারবো না। তার মাটি কী করে আমি তৈরি করি। আচ্ছা, গ্রহ নক্ষত্রটা বলি, তাহলে আপনি মজা পাবেন। এই যে সংক্রান্তি গেল, হ্যাঁ, আপনারা বলেন নববর্ষ, এই প্রথম এই সরকার আমাদের কথা শুনেছে এবং আমরা কৃতজ্ঞ যে তাদেরকে আমরা বলেছি আপনার 2-3 উৎসবটা একসঙ্গে করবেন, সংক্রান্তি এবং নববর্ষ। বাংলাদেশে বা আমাদের সংস্কৃতির মধ্যে নববর্ষ নাই। এটা কলোনিয়াল আমলে হয়েছে, মহাজনরা, ব্যবসায়ীরা এটা আরম্ভ করে। কিন্তু নববর্ষ যে নাই তাও সত্যি নেই। কেন? কারণ যেদিন সংক্রান্তি শেষ হয়, সংক্রান্তিটা বুঝেন, মাসের যেটা শেষ, যেদিন সংক্রান্তি শেষ হয় সেদিনই কিন্তু আবার শুরু। যে মুহূর্তে শেষ সেই মুহূর্তে শুরু। আচ্ছা, এটা কিন্তু অনেক গভীর তাৎপর্য আছে, বুঝে বলছি আপনারা। দেখেন, আপনি যদি নব চিন্তা করেন, নববর্ষ, সরলরেখা চিন্তা করেন, এগুলো সরলরেখা, তাহলে একটা বিন্দুতে যেখানে শেষ হয়েছে এটা কিন্তু সরল, এটা কিন্তু আবার সামনের দিকে আছে, পেছনের সাথে যাচ্ছে না। আর এবার বৃত্ত চিন্তা করেন, বৃত্তটা হলো ঋতুর মতো, বৃত্ততে যেই বিন্দুতে শেষ হয় সেই বিন্দুতে আরম্ভ। কিন্তু এটা এমন একটা আরম্ভ যে আরম্ভটা কিন্তু নতুন না, এ কিন্তু ফিরে আসছে আবার। মানে চিত্রা নক্ষত্র, ওই যে সে তার অশ্বিনী নক্ষত্র ক্রস করছে, মিন থেকে সে মিশে গেছে, এটার সঙ্গে সৌরজগতের সম্পর্কটা ঘনিষ্ঠ। ফলে সংক্রান্তি আমাদের দেশের লোকরা, কৃষকরা কেন করে? যেহেতু সে গ্রহ নক্ষত্রের সঙ্গে সে যুক্ত থাকতে যায়। ঠিক না? মজা না ওটা? তাহলে এই যে আমি আপনাকে আমি বললে, যেমন অশ্বিনী নক্ষত্র, আমি নাম জানবো না, কৃষক কিন্তু জানবে, কারণ সে সংক্রান্তির দিন জানে এই নক্ষত্র কোথায়। এবং সংক্রান্তির দিনে, সংক্রান্তিকে কেন্দ্র করে আমাদের ধরেন মুসলিম সম্প্রদায়ের মধ্যে অনেক বেশি হয় কম, কিন্তু আগে কি হতো, শিব পার্বতী আসতো। শিব পার্বতী কেন আসতো? কারণ শিব কিন্তু কৃষির দেবতা। আচ্ছা, কেন আমি করি না, এই দেশে আছে এটা, আমি খেলা আবিষ্কার করছি নতুন করে। উনি কৃষির দেবতা কেন শিব? এবং মুসলমানরা, গ্রামে মুসলমানরাও কেন এটাকে মানে, এত মানে কেন বলি আপনাদের, খুব সুন্দর। আপনি কি জানেন যে শিব কেন ল্যাংটা থাকে? কেউ জানেন? আর শিবের গলায় কেন সাপ জড়াতে? আচ্ছা, দেবতারা একবার স্থির করলো যে তারা অমৃত চায়, তারা অমর হতে চায়। তখন অমর কোথায় পাবে তারা অমৃত? তারা বলে সমুদ্র মন্থন করবে। সমুদ্রে মন্থন করলে তারা অমৃত পাবে, অমৃত খেতে অমর হবে। তো তারা বাসুকি মানে সাপকে দড়ি বানাইলো, আর হিমালয়কে বানাইলো মন্থন দণ্ড, ওই ঘি যেমন করে মন্থন করে না, দিয়ে তারা সমুদ্রে যখন মন্থন করলো, মন্থন করলে প্রথমে কিন্তু অমৃত আসলো না, প্রথমে আসলো বিষ। এখন এই বিষ এমনই বিষ, এই বিষ যদি বাইরে থাকে বিষ সৃষ্টি ধ্বংস হয়ে যায়, আর আপনি যদি গিলেন তা আপনি মারা যাবেন। তো ওরা তখন খুঁজতেছে এই বিষ রাখবে কই, খুঁজে তখন দেখছে এটা পাগলা বলে না, তো পাগল রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় পাগলা, ওকে ধরে নিয়ে আসছে, তো ওই বেটায় খাওয়াই দিই আমরা। তো সে কিন্তু বুঝে গেছে, শিব, সে বুঝেছে যদি এই বিষ বাইরে থাকে তাহলে জগৎ ধ্বংস হয়ে যাবে। সে কিন্তু বিষটা খেলো, কিন্তু গিললে কী হবে? সে নিজে মারা যাবে। সে বিষটা কোথায় রাখলো? গলা। এই জন্য ওর নাম নীলকণ্ঠ, ওর গলা নীল, বিষে বিষাক্ত। যেহেতু তার গলা নীল, এই জন্য তার গলাকে সাপ বাঁধে রাখে। এটা হলো আমাদের বাংলার গল্প গাথা। এই গল্প গাথার ভিত্তিতে এই বাংলার সংস্কৃতি গড়ে উঠেছে। বাংলা হিন্দু বলেন, মুসলমান বলেন, যে ধর্মই বলেন, তারা কিন্তু এই শিবকে চেনে, হিন্দু শিবকে চেনে না। ওখানে আবার হিন্দু মুসলমান নাই, মানে পরবর্তী শিবের যে রূপান্তর ঘটেছে গণেশ, এটা কিন্তু গণেশ পূজা কিন্তু আমাদের এখানে নাই। আমাদের এখানে শিব আছে, আর কি আছে, উমা আছে, মানে শিবের বউ। ও থাকে মেনকা, বিয়ে করে হিমালয়ে। আর নদীগুলো যখন নেমে আসে, তার মানে এই উমা বসে ওর স্বামীর চুল, জটাওয়ালা চুল, চুলের জটা আছড়াই দিতেছে, তখন মেঘ ডাকে,
হ্যাঁ, ভীষণভাবে মেঘ ডাকা মানে শিবের জটা খুলতেছে তখন আওয়াজ হচ্ছে, আর যখন শিবের জটা খোলে তখন এই নদীগুলো ওই হিমালয় থেকে বাংলাতে নেমে আসে। এইতে আমাদের দেশের জনগণের কল্পনা, এটা সত্য মিথ্যা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট এই কল্পনাটুকু মধুর। ইন্টারেস্টিং তো। এটা আমাদের সংস্কৃতি, এই জন্য সংক্রান্তি ইম্পর্টেন্ট। নয়া কৃষি এই যে গল্প, এই গল্পের মধ্যে যে শিক্ষা, জগৎকে রক্ষা করতে হবে এবং জগতের রক্ষা করতে গিয়ে শিব বিষ খেয়েছে, এটা ইম্পর্টেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ নৈতিক শিক্ষা। ফলে এটা এই যে সনাতন ধর্মাবলম্বীদের শুধুমাত্র এটা আমরা মনে করি না, যা কিছু আমাদের সংস্কৃতির মধ্যে এটাও আছে, তেমনি হযরত সুলাইমানও আছে। এই গল্প জানেন? আমি ওইদিকে যাই না। এটা শুনবেন? সারা লেগে যায়। ঠিক আছে, আপনারা আচ্ছা, সবাই কম। সুলাইমানের গল্পটা বলে একটু তাড়াতাড়ি। সুলাইমান তা আমাদের নবী, তো তিনি সমস্ত ওষুধের জানেন, মানুষের হেন কোনো অসুখ না যেটা উনি নিরাময় করতে পারেন না। উনি সমস্ত গাছপালা ছিলেন, ভাষা সব। হ্যাঁ, ভাষা। উনি আসছে হিমালয়, হাঁটতেছে, যখন সুনামি গেছে সব পশু পাখি গাছ মাথা নামক সেজা দিচ্ছে, ওমানকে সালাম দিচ্ছে, একটা গাছ দেয় নাই, একটা গাছ। কোন গাছ? হরিতকি। হরিতকি তো হরিতকি দেয় নাই কেন? খুব রাগ। সুলাইমান তখন খুব মনে কষ্ট পাইছে, আমি তোমার কেন সেজা দিব? আমার কাছে সব ওষুধ আছে, Great. হ্যাঁ, হ্যাঁ, তেমন তোমার এখানে সালাম দেব, তুমি আমার কি বড় হয়েছে আমার থেকে? আমি নিজেই দেখছি। হ্যাঁ, তখন তো সুলাইমান মনে কষ্ট পাইছে, সে তখন কান সেজদায় পড়ে গেছে। ও এই তো আমার বেয়াদবি করলো, আমি তো তোমার রসুল, এই বলে সে তার কাছে সব ওষুধ আছে, তা আমাকে দরকারটা কি? ওই গাছ থাকলে আসে। তো অনেকক্ষণ পরে আল্লাহ জিব্রাইলকে বলে, এই জিব্রাইল, এই সুলাইমানের পরে কেন? ও সেজদা দিয়ে পড়েছে কিনা। এটা গল্প, এগুলো কিন্তু গ্রামের গল্প, কিন্তু গুরুত্বপূর্ণ। তার মধ্যে কেন এটা করে? আমরা পড়ে আছি এই জন্য। হরিতকি বলছে যে ওর কাছে সব ওষুধ আছে, তো সে সুলাইমানকে সে মানবে না, কারণ সুলাইমানটা বিশ্বাস করছে। এই তো ঠিক না, তাহলে তো আমার একটা শেষ রূপে আসতে হবে, একে তো শেষ নয় বলা যাবে না, কিন্তু আমার পুরোপুরি বিশ্বাস করছে না। বলে এই ব্যাটা জানে না যে হরিতকির ওষুধি গুণ হয় যখন এই ওষুধটা হরিতকি পাকে। হরিতকি কখনো গাছে পাকবে না, কাঁচা থাকতেই পড়ে দেবে। একটা ফাঁক ফোকর ছিল। মজা না গল্প? তাহলে এই যে গ্রাম, এই যে সাধারণ মানুষের গল্প, তাদের যে কাহিনী, তাদের যে কেচ্ছা, নয়া কৃষির ফাউন্ডেশন, ওটা এখান থেকে দাঁড়িয়ে আমরা আধুনিক বিজ্ঞানকে সমালোচনা করি, এখানকে দাঁড়িয়ে আমরা ইকোলজি করি, এখানকে দাঁড়িয়ে আমরা আন্তর্জাতিক বিভিন্ন রকম সভায় আমরা কথাবার্তা বলি। টেকনিক্যালি আমি আপনার সাথে কথা বললাম, আপনার দর্শকরা মজা পাবে না। আমি কয়েকটা প্রশ্নের উত্তর বলেন, এবার বলেন। পরের বিষয় হচ্ছে, আপনার মতো প্রায় যে প্রকৃতি বাঁচাতে হলে প্রকৃতি অনুশীলন অনিবার্য, এই প্রকৃতি অনুশীলন বিষয়টিকে যদি একটু। প্রকৃতির অনুশীলন কিছু নাই। আমি একটু আপনাকে বলছি না, আমিকে যত্ন করা, আপনি প্রকৃতিতে কখনোই পাবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি আমিকে না চেনছেন। কেমন? কনভেনশনাল কৃষি থেকে অর্গানিক অর্থাৎ নয়া কৃষি যে অধিক ভালো হওয়ার কারণ আমরা কিন্তু ইতিমধ্যে জেনে গেছি। আমার না, আপনি যদি সায়েন্টিফিক যদি মাপে নয় বলি, মানে বৈজ্ঞানিক না, যদি বৈজ্ঞানিকভাবেও আপনি গবেষণা করেন, এতে আমরা তো দাবি করি আমাদের কৃষিতে উৎপাদন 2.5 থেকে 3 গুণ বেশি। আপনি কখনোই আমাদের কৃষকের চেয়ে বেশি উৎপাদন করতে পারবেন না। কেন বলবো পরে, ব্যাখ্যা করে বলছি। আমার একটা প্রশ্ন আছে, এটা একটা আসবো আমি ওটাতে। একবার বিশ্বব্যাংকের তরফ থেকে অর্গ্যানিক মানে নয়া কৃষি সহ অর্গ্যানিক কৃষির প্রোডাক্টিভিটি আর কনভেনশনাল কৃষি মানে আধুনিক কৃষির তুলনা হয়েছে।
তারা এটা স্বীকার করতে বাধ্য হয়েছে যে আমাদের উৎপাদন কোনো অংশে কম না, ঠিক আছে না, কিন্তু ওরা আমাদের বায়োলজিক্যাল যে প্রোডাক্টিভিটি যে ফল এটা তারা হিসাব করে না। বায়োলজিক্যাল ফলটা কি বলি, আপনি যদি কোনো একটা গ্রামের নয় কৃষি করেন তাহলে কিছুদিন পর আপনি দেখবেন 2-3 বছর পরে সেই গ্রামে 40% খাদ্য সেই গ্রামের মানুষ কুড়ে খেতে পারে, এমনি হয় অনাবাদী। এই যে চৈত্র মাস যাচ্ছে, চৈত্র মাসে কিন্তু বহু রকম শাক আছে। যদি আপনি নয় কৃষি করেন এই বহু রকম শাক কিন্তু যে কোনো মতো সে কে খেতে পারে। আর আপনি যদি নয় কৃষি করেন গ্রামে, আমাদের গ্রামে নয় কৃষি গ্রামে মেয়েরা 20টা 30টা 50টা মুরগি হাঁস অতি সহজে পালতে পারে। আধুনিক কৃষি করে সে পালতে পারে না, কারণ সে কিন্তু 20টা খাবে, ওর মুরগিগুলো মরে যাবে, ঠিক আছে। ও হাঁস পালতে পারবে না আপনি অন্য কোনো গ্রামে। নয়া কৃষি গ্রামে অতি সহজে হাঁস পালতে পারবে। আপনি নয়া কৃষি গ্রামে ছাগল পাওয়ার সুবিধা, কারণ ছাগল কোনো গাছে মুখ দিলে বিষ থাকবে না, সে কিন্তু দ্রুত বেগে সে ব্ল্যাক বেঙ্গল আমরা প্রচুর করি। এবং গবাদি পশুর জন্য খাদ্য অতি সহজ উপায় সমস্যা। আর আপনি যদি বোঝার জন্য আরও আপনি যদি আমাদের খালি ঈশ্বর দিতে যান, আপনি যদি বিশাল একটা অঞ্চল আমরা মাছ করি, আমরা কিচ্ছু দিই না, সারটার এমনি হয়, ঠিক আছে। সত্যি কথাই, যেহেতু রুই মাছের পোনা দিতে হয়, হ্যাঁ দিই, কিন্তু যদি আমি অন্য মাছ নর্মালি যে মাছ যদি করি প্রচুর মাছ, প্রাকৃতিকভাবে এগুলো খাবার। হ্যাঁ আপনার এখানে প্রথম দিকে তো ছিল এটা, কিন্তু আমরা তো দেখি ভাই এখন বিভিন্ন কারণে কেমিক্যাল ইউজ করার কারণে এগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। পারবেন না, যেহেতু আমরা সেই পানি, যেহেতু আমরা আমাদের প্রায় 3 একরের মতো দিঘির মতো, সে 3 একরের দিঘিতে আপনি কোনো বাইরে থেকে এটা সম্পূর্ণ বন্ধ, এবং আমরা অত্যন্ত যত্ন সহকারে এটা করি। আবার আরেকটা বিল আছে আমাদের, বিশাল বিল, সেই বিলে আমরা ধান এবং মাছ একসঙ্গে করি। তো আপনি যে প্রোডাক্টিভিটি কেমন পারবেন, আমাদের সবচেয়ে হাই প্রোডাক্টিভিটি ভেরি হাই। তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি নয় কৃষির ভবিষ্যৎটাকে কীভাবে দেখেন, কত স্প্রেড করতে পারে, যেহেতু আমাদের এটা ব্যাপক বাংলাদেশিতে আমি পড়তে পারছি না সরকারের নীতির কারণে। কারণ নয় কৃষি কৃষকরা তো ভর্তুকি পায় না, ভর্তুকি পাচ্ছে যে সার কীটনাশক দিয়ে দেয়, বেনিফিটটা পাচ্ছে কোম্পানিগুলো। আপনি যদি ভর্তুকি বন্ধ করেন কেউ কিন্তু আপনার সার বীজ ব্যবহার করবে না, ঠিক না। ফলে আমি কেন ভর্তুকি দেবো? হ্যাঁ, তবে এখানে আমি ওই বিশ্বব্যাংকের যে প্রশ্নটা আমি করতে চেয়েছিলাম এটা আপনি অলরেডি উত্তর দিয়ে দিয়েছেন। আমার নেক্সট যে প্রশ্ন সেটা হচ্ছে চিটাগং হিলসকে বায়োডাইভার্সিটির হটস্পট বলা হয়। আমরা জেনেছি, বিশেষ করে এটা আপনার মুখ থেকে শুনেছি আমি কিছুদিন আগে। আমরা দেখছি ইদানিং পাহাড় ধ্বংসের মাধ্যমে পরিবেশের ভারসাম্য ব্যাপকভাবে ধ্বংস করা হচ্ছে। এই ব্যাপারে বন, পরিবেশ এবং জলবায়ু মন্ত্রণালয়ের ভূমিকাকে আপনি কীভাবে দেখছেন? না, আমাদের মাত্র এই সরকারটি এলো, এর আগে তো এটা ধ্বংসাত্মক ছিল, তারা চেষ্টা করছে ডেফিনেটলি, কিন্তু এটা তো এত তাড়াতাড়ি তারা পারবে না। কারণ এখনও বন, পরিবেশ, আমাদের এই সরকারের মধ্যেও আপনার ইকোলজিক্যাল চিন্তা, আপনি যে পরিবেশ বলছেন, আমি এনভায়রনমেন্টের কথা বলছি না, ইকোলজিক্যাল চিন্তাটা, অ্যাগ্রো ইকোলজিক্যাল চিন্তাটা দুর্বল। ধরুন আমি যেহেতু মৎস্য প্রাণী সম্পদে যে কোনো কারণে হোক না কেন আমার মানে আমার ঘরের মানুষটা জড়িত, ফলে আমি জানি তার চেষ্টাটা অত্যন্ত শক্তিশালী, এবং তিনি প্রাণপণ চেষ্টা করছেন, সেক্ষেত্রে সরকার তাকে সহযোগিতা করছে, ফলে এর ফল আপনারা পাবেন। কিন্তু আপনি যদি বিষ ব্যবহার করেন সর্বত্র, কৃষিতে বিষ করছেন, তো উনি তো একা পারবেন না করতে, কিন্তু উনি প্রাণপণ হাওরগুলো উদ্ধার করা, বাওরগুলো উদ্ধার করা, আপনার এই যে ইলিশ মাছের উৎপাদন বেড়ে করানো, অভয় মাছের যে অভয়াশ্রমগুলো ওগুলোকে রক্ষা করা, এগুলো তিনি প্রাণপণ তিনি করছেন। ফলে আমাদের প্রচুর সুবিধা আছে, প্রচুর সুবিধা আছে, ঠিক আছে। পরের প্রশ্ন হচ্ছে আপনার আরেকটা আলাপে আমি দেখছি ডোমেস্টিক এবং সেমি ডোমেস্টিক বার্ডস পরিবেশে ভারসাম্যটা কীভাবে রক্ষা করা? আপনি কিন্তু প্রাণ বৈচিত্র্য কথা একবারে বলছেন, বারবার পরিবেশ বলছেন, পরিবেশ আলাদা জানেন, পরিবেশ আমার ফিজিক্যাল, ওকে, অসুবিধা নেই। প্রাণীকে আপনি মানুষের সম্পর্কের দিক থেকে 3 ভাগ করতে পারেন। একটাকে বলে ডোমেস্টিকেটেড, যেগুলোকে আমরা গৃহপালিত, এরপর সে সেমি ডোমেস্টিকেটেড, আর 3 নম্বর হচ্ছে ওয়াইল্ড। ফলে নয় কৃষিতে এই 3 প্রকার প্রাণীকে সুরক্ষার জন্য কি করা দরকার এটা আমরা করি।
আপনি আমাদের যে কোনো কেন্দ্রে গেলে দেখবেন যে গাছে গাছে হাঁড়ি বাঁধা। লোক গিয়ে বলে হাঁড়ি কেন? হাঁড়িতে বাঁধে কি জন্য? যারা সেমি ডোমেস্টিকেটেড বার্ডস, ওরা কিন্তু ওখানে থাকতে পছন্দ করে। পেঁচা, শালিক, চড়ুই, প্রচুর পাখি, পাখি ভর্তি। পাখিরা সারাক্ষণ খাচ্ছে। খাবার তো আপনি দিচ্ছেন নাকি অটোমেটিকলি ওখানে? আমি দিচ্ছি, কেমন দিচ্ছি বলি, আমরা যখন ধান তুলি, আমার ধান থেকে প্রায় 1000 খানেক কবুতর প্রতিদিনই খেয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, আমরা ধরে নিয়েছি আমার 10% চলে যাচ্ছে আমার, কিন্তু এটা আমার জন্য লস না। সে তো ফিরে আসছে, আমাকে অন্য বেনিফিট দিচ্ছে, আমার পোকামাকড় খাচ্ছে, আমার প্রচুর লাভ হচ্ছে। দেখেন শীতের সময় এই যে গেল শীতে প্রচুর শীতের পাখি এসে নামলো বিলে মধ্যে। ওরা কিন্তু ওয়াইল্ড আবার, ফলে আপনি ওয়াইল্ড আছে। আপনি আমার কেন্দ্রে গেলে আমি আপনার কথা বলবো যে এই জায়গায় সাবধানে যাবেন, এই সময় যাবেন না, সাপ আছে। কারণ আমরা সাপ মারি না, কারণ সাপ গুরুত্বপূর্ণ। সাপ যে রোল প্লে করে সেটা হলো সাপ ইঁদুর খায়, পোকা কম খায়, ইঁদুর খায়, প্রচুর ইঁদুর খায়। সাপটা খুব ইম্পর্টেন্ট। আবার একই সঙ্গে বেজি আছে প্রচুর। আপনি যদি 8-10টা বেজি পুরো ফ্যামিলি হাঁটতেছে নির্ভয়, ভয় হয়, এটা ক্ষতিও হয়। দেখা গেলো আমার মুরগির ডিম সব খাই চলে গেছে বেজি, কিছু করার নাই। কিন্তু বেজি যে উপকারটা করে সে বিশাল উপকার করে। সাপের সঙ্গে তো সাপ পরে থাকার সঙ্গে সাপের সঙ্গে আপনার জড়িত। আপনি যদি পেঁচার আওয়াজ না শুনেন রাতে, ভুতুম পেঁচার আওয়াজ, আপনি বুঝবেন যে সামথিং ইজ রং। ঠিক আছে না? হ্যাঁ জি, না ভালো তো। হুতুম পেঁচার যে রাতে না ডাকে, তার মানে বোঝা গেল যে আপনার পরিবেশটা ঠিক নাই। বুঝলেন না? হুতুম তো থাকতে হবে আপনার। আর হুতুমের সঙ্গে তো আমরা পূর্ণিমা উঠলো না, চাঁদ উঠছে কি উঠছে না এটা বুঝে ঘুমে আছে। হুতুম ডাকলে বুঝে চাঁদ উঠতেছে। ওকে, এরপরে পরের প্রশ্ন হচ্ছে, পাট আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রশ্ন নাই, কিন্তু নয়া কৃষি পাটকে নিয়ে কিভাবে মানে চিন্তা করছে? পাট নিয়ে খুব ভালো চিন্তা করতে। পাটের কথা ভুলে যাবেন না। পাট কিন্তু আমাদের কৃষিকে, যেটা আমরা বলি মিক্স ক্রপিং, আমাদের যে ক্রপিং প্যাটার্ন, সেই ক্রপিং প্যাটার্নে পাট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? পাটের রুটসটা চলে যায় ডিপে, এবং পাটে সবুজ পাতা মাটিতে পড়ে। আবার পাট শাক আমরা খাই, ফলে সব দিক থেকে পাট অত্যন্ত ইম্পর্টেন্ট। ফলে নয়া কৃষিতে পাটকে আমরা ইন্টিগ্রেট করি আমাদের চাষাবাদের সঙ্গে। হ্যাঁ, ফলে একটা হচ্ছে যে আপনি পাটের, এখন পাটকে থেকে আঁশ পাওয়াটা কঠিন, কারণ আমরা তো পাটের জাত হারাই ফেলছি। পাটের যে অরিজিনাল যে দেশীয় জাতির আমার কাছে এখন নাই, আর কৃষকরা ভুলে গেছে পাট চাষ করতে। এটা বিরাট ক্ষতি হয়ে গেছে আমাদের। নেক্সট আমাদের প্রশ্ন হচ্ছে, বটগাছকে সকল প্রাণীর একটা আশ্রয়স্থল বলা হয়, কিস্টোন বলা হয় এটাকে। আরও অনেকগুলো কিস্টোন স্পেসিফিক নির্ভর করে আপনি কোনটাকে নিয়ে আপনি কিস্টোন বানাচ্ছেন। এটা ইকোলজিক্যাল মানে পরিবেশের জন্য আবার বলি, এটা কতটুকু গুরুত্বপূর্ণ? খুব ইম্পর্টেন্ট। আমাদের প্রত্যেকটা কেন্দ্রে বট গাছ অথবা অশ্বত্থ গাছ থাকবেই, কারণ বট গাছের যে ফল, বিভিন্ন পাখি এসে বট গাছের ফল খায়। এবং বট গাছ থাকা মানে পুরো গ্রামে আমার বনায়নের জন্য কাজগুলো করে। পাখির ফলটা খায়, বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়। এবং একটা গ্রামে যদি 5 রকম গাছ থাকে, 5 রকম গাছ, বট গাছ, অর্জুন গাছ, হরিতকি বা বহেরা গাছ, রয়না গাছ, কেমন, আর ওই যে হলুদ গাছ, যেটা ওই যে, আর এটা কী বলে, বাঁদরের লাঠি, ধরুন এই 5 রকম, আরও আপনি যে কেউ মিক্স করতে পারেন। এই 5 প্রজাতির গাছ থাকলে সেখানে কোনো আপনার খরা হয় না। বুঝলেন? ফলে আপনি কি ইকোলজি একটা উৎপাদনেরও একটা উপায়, পদ্ধতি। পানির স্তর পটগাছ থাকে না। পানির স্তর ধরতে হলে আপনার লাগবে তাল গাছ, নারকেল গাছে। ওকে, বট গাছে বলি আপনাকে, গাছের সঙ্গে গ্রহ নক্ষত্রের সম্পর্ক ডাইরেক্টলি। সাধারণত বট গাছের সঙ্গে আমরা মনে করি সম্পর্কটা হচ্ছে চাঁদটা ঘুরে, এই জন্য বট গাছের শিকড় ভেতরে যায় না বলে বট গাছের শিকড়টা উপর থেকে নেমে আসে। আচ্ছা, আর বকুল গাছের শিকড়টা বহু গভীরে যায়। এটাকে আমরা বলি, এটার সঙ্গে সম্পর্ক হচ্ছে জুপিটারের, বৃহস্পতি। ফলে 12 বছর পর তার সাইকেলটা হয়। গাছ শুনে জানতে হবে না,
এটা হাইলি টেকনিক্যাল, আপনাকে আমি কেন বসে বুঝতে পারবো না। ঠিক আছে, আচ্ছা আমরা অবশ্যই আপনার ওখানে যাব। আমরা প্রশ্নের একবার শেষের দিকে জি, চলে এসেছি। জি। আপনি বলেছেন মেয়েরা কৃষি আবিষ্কার করেছে, এটা নিয়ে অবশ্যই। তর্ক আছে অনেক। কোনো তর্ক নাই, এটা বাজে তর্ক। যুক্তি কি? দুধ ইজ খুব সিম্পল। ছেলেরা কি বাচ্চা প্রসব করে? না। দুধ বাস খুব সিম্পল। আগে ছিল হান্টিং এবং গ্যাদারিং সোসাইটি, ওরা ছেলেরা শিকার করতে যেত। এখন মেয়ে প্রেগনেন্ট হয়ে গেছে, ও কি যেতে পারবে? আর ও যখন ঘরে থাকে তখন সে স্বভাবতই যখন করছে তখন তার খাদ্য সে সংগ্রহ করে কীভাবে, ও সে আবিষ্কার করতে গেছে। ওই সে প্রথমত ওই যে এটাকে বলে শ্যাটারিং, সে তখন যে বীজকে ফেলা দিত শ্যাটার করে, ওখান থেকে হয়েছে। তারপর মেয়েরা কৃষির আবিষ্কার অবশ্যই মেয়েরা করেছে, এবং এটা কোনো অ্যান্থ্রোপোলজিস্টের মধ্যে নৃতত্ত্ববিদদের কাছে এই ব্যাপারে কোনো তর্কই নেই। আপনি কেন বললেন এখানে তর্ক আছে? না, আমি মানে দেখি আমরা আমাদের বিভিন্ন জায়গায় আলাপ করতে গিয়ে দেখি কারা? যে না, ছেলেরা করে। ছেলেরা আবিষ্কার ছেলে তো মেয়েদের বিরোধী এমনি হয়। অনেকে খাবার খুঁজতে গিয়ে ওরা খাবার খুঁজে নিয়ে আসে, তারপরে না কারা? পেলে পুরুষরা আর কি। হ্যাঁ, পুরুষরা তো পুরুষদের জন্য তো দুনিয়া ধ্বংস হয়েছে, কারণ হান্টিং এবং গ্যাদারিং সোসাইটিতে প্রথম অন্য পশুকে মারা শিখেছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক না? ঠিক আছে। তাহলে আমরা নেক্সট প্রশ্ন আমরা করতে পারি তো না? অবশ্যই অবশ্যই। এখানে বন টিকিয়ে রাখতে হলে বনবাসী মানুষকে টিকিয়ে রাখতে হবে, এটার সাথে রাজনৈতিক সমস্যাকে আপনি কীভাবে দেখেন? রাজ্য সরকার মেজর অফকোর্স। আপনাকে দেখুন, আমাদের বনের বা বন এলাকার যারা কমিউনিটি ওনারশিপটা আমাদের যারা ক্ষুদ্র জাতির সত্তা, যারা বনবাসী, ফলে আপনাকে বনবাসীর কাছে অবশ্যই ইয়ার কী বলে বনের ব্যবস্থাপনা দিতে হবে। ঠিক যেমন কৃষকের কাছে কৃষি ব্যবস্থাপনা দিতে হবে, কুমারের কাছে কুমারের ব্যবস্থাপনা দিতে হবে, জেলের কাছে নদী হাওর বাওয়ার, ওরাই জানে এটা সিম্পল ব্যাপার। এটা সম্পর্কে আমাদের যে বায়োডাইভার্সিটি অ্যাক্ট, যেটা 1982-তে ঘোষিত হয়েছে আন্তর্জাতিক, সেখানে এই যে বলে একটা ইয়ে আছে, মানে আপনার একটা ঘোষণা আছে, ক্লজ আছে, এর যে নামে একটা ক্লজ আছে, সেখানে পরিষ্কার বলা আছে যে ইন্ডিজেনাস কমিউনিটি, স্থানীয় অধিবাসীদের লোকায়ত জ্ঞান, এটাকে রক্ষা করাও গুরুত্বপূর্ণ, কারণ এই লোকায়ত জ্ঞানের সঙ্গে পরিবেশ, প্রকৃতি এবং প্রাণ রক্ষা করার প্রশ্নটা জড়িত, ঠিক না? ফলে বন রক্ষা করতে হলে বনবাসীকে, আপনি মাছ রক্ষা করতে চাইলে বা জলজ প্রাণীকে রক্ষা করতে চাইলে জেলেদেরকে, ঠিক আছে? কৃষিকে রক্ষা করতে চাইলে কৃষককে, ওদেরকে রক্ষা করতে, ওদেরকে ব্যবস্থা দিতে হবে আপনাকে। ফলে পলিটিক্যালি চিন্তা করতে হবে এটা। আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে, আমরা তো দেখছি নদী নালা খাল বিল এগুলো সব শুকিয়ে যাচ্ছে, কোনো কোনো জায়গায় ভরাট করে ফেলা হচ্ছে। এগুলোর পিছনে যারা যে বিষয়গুলোকে আমরা মানে ফাইন্ড আউট করার চেষ্টা করি, সেগুলো হচ্ছে আপনার এলাকার মানে কর্পোরেট পুঁজিবাদী। অবশ্যই এদেরকে মোকাবিলা করা যায় কীভাবে? আচ্ছা, আমি একটা কথা বলি, এই যে বোতলে পানি খাচ্ছে না, একটা কোম্পানি এই যে বোতলে পানি খাচ্ছে না, আপনার এলাকায় খাবার পানি নাই কেন? আপনি খালি কর্পোরেশনকে দূর দিচ্ছেন কেন? আমি এটা বলছি না আমি কি যত্ন করতে হবে, আমাদের মধ্যে যে সেই প্রশ্নটা আসছে না। আমাদের জীবন ব্যবস্থাতে আমি তো পরিবর্তন করতে পারছি না, না পারলে কী করে হবে? এদের আমি সাদা কাপড় পরে রং দিই না কেন? আমি যেটা করি, আমি এটা করে আমার তাঁতিদেরকে দিয়ে করি, কিন্তু তাঁতের কাপ হাতে বোনা দাম একটু বেশি, কিন্তু আমি যখন এটা পরি ওই তাঁতটা ওরই কিন্তু সুবিধা হয়, ওই কিন্তু বেঁচে থাকে আমার এই বিক্রি করে। আর আমি যদি কর্পোরেট ইন্টারেস্ট করে সার্ভ করে ওদের কাপড় বিজ্ঞাপন দেখে ওদের কাপড় পরি, তাহলে তো ও তো মার খাবে। তার ফলে আপনার তো একটা নৈতিক দায়িত্ব আছে। আপনি যতক্ষণ পর্যন্ত নীতি দায়িত্ব পালন না করবেন, আপনি অন্যকে দোষারোপ করে লাভ নেই। কর্পোরেশন তো এইটাই করে, বানাচ্ছেন কেন কর্পোরেশন, রাখছেন কেন কর্পোরেশন? ঠিক আছে, প্রশ্ন উত্তর পাইছি। ওকে, আচ্ছা, আমাদের একটু অন্যদিকে যেতে হবে। জি। শেষ প্রশ্ন বলবো না, এর পরে আরেকটা প্রশ্ন আছে। আচ্ছা, ভারত আমাদের নদীর পানি না দিয়ে দক্ষিণ অঞ্চলকে কিন্তু একবারে মোট অঞ্চল করে ফেলছে, যাতে করে আপনার ওই অঞ্চলে গাছপালা এগুলো মারা যাচ্ছে বা শুকিয়ে। না, এটা পুরোটা সত্য না। ভারতেরটা অবশ্যই সত্য, কিন্তু পুরোটা সত্য না। আচ্ছা আচ্ছা, বলবো না, ধ্বংস হচ্ছে, ফসলের ক্ষতি হচ্ছে। এখন কোন একটি কমিশন করে ক্ষতির যে হিসেব, মানে এই হিসেব করে আমরা আন্তর্জাতিক আদালতে মামলা করতে পারি কিনা? না, তখন ভারত বলবে যে এটা আপনাদের দক্ষিণাঞ্চল ধ্বংস করার জন্য আমরা দায়ী না, আপনারা দায়ী। কেন? কারণ আপনারা চিংড়ি চাষ আপনারা শুরু করছেন, ভারত তো শুরু করেনি। আপনি চকরিকে ধ্বংস করছেন কি? আপনারা শুরু করছেন, ভারত তো ধ্বংস করেনি। আপনি খুলনাকে ধ্বংস করছেন কি? আপনারা ধ্বংস করছেন, ভারত। চিংড়ি দিয়ে হিসাব করলে হবে? ডেফিনেট। আর কী দিয়ে করবেন? আজকে যে লবণ পানি ঢুকতেছে এটার জন্য কে দায়ী? শুধু চিংড়ি? অবশ্যই। আচ্ছা, জানার
আর আপনি যদি বলেন যে অধিকার, এই যে আপনার গঙ্গা যেখানে ওই যে কোস্টাল যে শুকিয়ে সেটা ভিন্ন করছেন, ফলে আপনি কোস্টাল কথাটা বললে কিন্তু এই প্রশ্নটা আসবে। কারণ আপনি তো আপনার নিজের পানি সংরক্ষণ করেন না, আপনি তো আপনার নিজের নদীকে রক্ষা করেন না, আপনি তো আপনার পানিকে এখনো পর্যন্ত রক্ষা করছেন। তো ভারতকে তো সব এটা রাজনৈতিক প্রশ্ন চলে আসে। কোনটা আমি যে করি নাই, কেন করি না? হ্যাঁ না করেন না, যেহেতু আপনি অজ্ঞ। আপনি যদি করতেন তাহলে ভারতকে হ্যান্ডেল করতে খুব ইজি হতো। আমরা আমাদের দায়িত্বটা এড়িয়ে যাওয়ার জন্য ক্রমাগত, আমি ভারতে আমার ভিন্ন প্রশ্ন আছে, ভারত আমাদের জন্য বিরাট প্রবলেম। মানে আমি মিস করবো না, আমি মিশিয়ে ফেলবো না ভারতের সঙ্গে আমার লড়াই। ভারতে কি ওখানে কি পরিবেশের পক্ষে লোকজন নাই? অবশ্যই আছে। ফলে ভারতের লোকজন নাই যারা এই যে ফারাক্কা বিরোধী, ভারতের লোকজন আছে যারা চায় যে বাংলাদেশের জনগণ ঠিকমতো পানি পাক। কিন্তু আমরা খালি ফারাক্কা বলতেছি, কিন্তু আমরা নিজেদের পানি নষ্ট করছি। আপনি কেন বলুন কোনো সরকার পাবলিক ওয়াটার নিশ্চিন্ত করেনি? মানে এখানে কেন পানির একটা কল থাকবে না যেখান থেকে ওনারা নিয়ে এসে আমাদেরকে ভালো পানি খাওয়াতে পারে? এটা আমাকে কিনতে হবে কেন? তাহলে যারা কল বসায় নেয় তাহলে বুঝে গেলে ওরা ব্যবসার পক্ষে করে। আচ্ছা ওদের এদের কথা বাদ দেন, এলাকার লোক করছে না কেন? আপনারা কেন করছেন? এটা একটা এক্সপ্লেনেশন আমি পড়েছি নন সফিস্টিকেটেড একটা বইতে। ওখানে লেখা আছে যে পুঁজিবাদী ওরা বিভিন্ন দেশে গিয়ে প্রথম হচ্ছে আপনার ওই পরিবেশটা ধ্বংস করে পানির সোর্স না বই দেখে বই না, আপনার সঙ্গে আমি এখানে ডিজাইন করি আমি বই পড়ে কোনো কাজই করি। আমি আমার এলাকার লোককে দেখে, আপনাদের আচরণ দেখে তো আমি বুঝি এটা তো পুঁজি করে। আমি বই থিওরিটিক্যাল বই পড়ে অনেক বই পড়তে পারি, থিওরি পরে আসেন, কিন্তু অভিজ্ঞতা তো আপনার লাগবে। আপনাদের চোখের সামনে দেখতেছেন আপনি ধ্বংস হয়ে যাচ্ছেন। আর এটা একটা মুসলিম কান্ট্রি না? মুসলিম কান্ট্রিতে এরকম বোতলে পানি দেওয়া তো এটা তো অপরাধ। ও তো বিচার হবে ওর কারবার, এটা অপরাধ। পানি তো থাকতে হবে বিনা পয়সা। আমি পানি কিনতে হবে কেন? পানি কিনে যারা কিনে রেতে এসে এটা বলে লাভ আছে না কেন? মানে পানি কিনতে হবে কেন সাধারণ মানুষকে? একটা পুকুরে পানি ঠিক না, ঘুষি করতে পারবেন না। তার কেন এটাকে আসে কি কর্পোরেশনগুলো করছে না আমরা করছি? হ্যাঁ, কেন সরকারি করতে হবে? আপনি নিজে পারেন না করতে? সরকার কথা বলায় তো নিজের দায়িত্ব আড়াই চলে যাবে। সরকার তো আপনি করবেন। এখন দেখেন আপনি সরকার করতেছেন, তারপরে কি সরকার বলতে ঠিক আছে আমাকে ভোট দাও, ওই যে বিএনপি ভোট করতেছে। কেন আমরা স্থানীয়ভাবে কমিউনিটিকে গড়ে তুলতে পারি না কেন? আমরা স্থানীয় সরকার কথা বলি না কেন? এই এলাকার কমিউনিটি কেন তাদের ব্যবস্থা তারা নিজেরা বন্ধ নিতে পারে? হয় না? কারণ আমরা সরকার করে দায়িত্ব দিয়ে আগে আইন সালিশ সমস্ত গ্রামে হতো, সমাজের মধ্যে হতো। এখন জমি ছোট্টখাট্টো ঘটনাতে ওই হাইকোর্টে চলে যাচ্ছে। কেন? একটা ডিভোর্সের জন্য হাইকোর্টে চলে যাচ্ছে কেন? কী জন্য? তো কমিউনিটি ধ্বংস করে ফেলতেছে। মানে আমরা নিজেদের দায়িত্ব নিব না, খালি অন্যকে দোষারোপ করতে উৎসাহ থাকবে, এটা তো ঠিক না। অনেকক্ষণ ধরে আমরা আলাপ করতেছি। এখন শেষ প্রশ্ন। আমরা তো জানি যে কনভেনশনাল কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়, মেডিসিন ব্যবহার করে প্রচুর পরিমাণে, যাতে পোকামাকড় বিষ ব্যবহার, ডাইরেক্ট এক কথায় আমরা এটাকে বিষ। তো অর্গানিক কৃষিতে পোকামাকড় বা কীটপতঙ্গের হাত থেকে রক্ষার জন্য আপনার কি প্রক্রিয়া? কিছু করে না। আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনি কি মুসলিম? ওকে ভাই, আপনি কি বিশ্বাস করেন যে কোনো প্রত্যেকটা প্রাণীর হক আছে? তো তাহলে মারবেন কেন? কি কিভাবে আমরা প্রকৃতির যে এগুলো না, আপনি তো শিখেছে এগুলো, কারণ আপনি ধর্ম থেকে বিচ্যুত হয়ে গেছে। দেখেন ধর্ম করেন, হুজুরে কি করে? ওয়াজ করে, করে খালি পরকালের জন্য। কিন্তু সে তো এখানে কালো হয়ে গেছে, কিন্তু বিষ মারতেছে। ও কি ধর্ম করে? না, ঠিক আছে, ধর্ম বলে না। মানে সব করে আপনি তো দুনিয়া আপনাকে পাঠিয়েছে খলিফা, আর আপনার কাজই তো সৃষ্টিকে রক্ষা করা। আপনি তার সৃষ্টিকে রক্ষা করছেন। আমি হচ্ছে আপনি মুসলমান। জন্মসূত্রে ইসলামে মুসলমান হওয়া যায় না। জাস্ট বিকজ আপনি এর বর্ন মুসলিম, আপনি কখনো কিন্তু মুসলিম নন। আপনাকে শাহাদা করতে হবে, সাক্ষ্য বলি আমরা। আপনি তো সাক্ষ্য কোনো দিন নেই, আপনার তো আল্লাহর কোনো উপলব্ধি নেই। আপনি আল্লাহ বলতে প্রভু ডাকেন, আল্লাহ বলতে যে আপনাকে জাহান্নামে পাঠায় ওটা চিনেন, আল্লাহ বলতে যে আপনাকে জান্নাতে পাঠায় সে বুঝেন, কিন্তু আল্লাহ যে আপনার মধ্যে সে কাজ করে, খলিফা করে, এটা তো আপনি বুঝেন না। তাহলে যে আমরা দেখছি একটা বেগুন খেতে প্রচুর পোকা হয়। আপনি ওই বেগুনের জাত লাগাচ্ছেন কেন? বলছি আপনাকে কী করে লাগাচ্ছেন? আপনার ওই জায়গাতে ওই বেগুন ছিল না, আমি তো বাজার থেকে হাইব্রিড লাগাচ্ছি। তার মানে আমরা দেখতেছি এখানে সব কিছু দেশিটার মধ্যে পোকা আরেকটু কম থাকে। আমাদের দেশে যে মায়েরা
যে এই বেগুনে পোকা লাগতো আগো বেগুনে পোকা লাগে একটা কি দুটা পোকা লাগে কিচ্ছু না, কিন্তু যেগুলো লাগতো ওই পোকার পাটটা কাইটা ওটা বেশি খাইতে, ওটা খাইতে বেশি স্বাদ। পোকার এটা নাকি দাঁড়ান কথা বোঝার চেষ্টা করেন, ওটা বেশি স্বাদ। আমার মা আমার খালাদেরকে এটা দেখছে আমরা, তারা তো কোনো বেগুন ফলায় না। আর বাংলাদেশে আমি তো কি বেগুন নিয়ে গবেষণা করেছি, বাংলাদেশে বেগুন তো উদ্বৃত্ত। এখানে প্রবলেম হচ্ছে বেগুনটা শহরে যেতে পারে না বলেও দাম পায় না। আমার তো পোকা প্রবলেম না, পোকা তো খাবেই। আরে ভাই পোকা খাবে না, পোকার খাদ্য লাগবে না। এই পোকাটা হয়তো কোনোভাবে আবার প্রকৃতির অবশ্যই ডেফিনেটলি ও এমন কোনো বেগুনে আমাদের হিসেবে মতো 7 থেকে 8% বেগুন খায় পোকা। ওই পোকাই আবার অন্য ফসলের জন্য খুব উপকারী, একই পোকা। বুঝতে পারছি।